কুসংস্কার এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সম্রাট আকবর এবং বীরবলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক রাজ্যে মনিরাম নামে এক ব্যক্তি বাস করত। মনিরাম যে গ্রামে বাস করত সেই গ্রামের সকলেই সকালবেলা ঘুম থেকে উঠে মনিরামের মুখ দেখতে ভয় পেত। মনিরামের মুখ সকাল সকাল দেখলে নাকি সেই ব্যক্তি সারাদিন আর খাওয়া জুটত না। এই কথাটা ধীরে ধীরে সেই গ্রামের সাথে সাথে আশেপাশের বেশ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়েছিল। এই কারণে কখনো কেউ ভুলেও সকালবেলা উঠে মনিরামের মুখ দেখত না। মনিরামের বাড়িতে ছিল তার স্ত্রী, তার কোনো সন্তান ছিল না। এই কথাটা যখন ধীরে ধীরে সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল, তখন মনিরামের স্ত্রীও পর্যন্ত নিজের স্বামীর মুখ সকাল সকাল উঠে দেখতে চাইতো না। যতটা সম্ভব সে সকাল সকাল তার স্বামীর মুখ দেখা থেকে নিজেকে বিরত রাখত। যে রাজ্যে মনিরাম থাকতো সেই রাজ্যের রাজা ছিলেন সম্রাট আকবর। মনিরামের মুখ দেখলে সারাদিনে খাওয়া না জোটা ব্যাপারটা ধীরে ধীরে সম্রাট আকবরের কানে পর্যন্ত পৌঁছে যায়। সম্রাট আকবর তখনই আদেশ দেন মনিরামকে নিজের প্রাসাদে ধরে নিয়ে আসার জন্য, এবং তিনি একদিন মনিরামকে প্রাসাদে বন্দি করে রেখে এই ব্যাপারটা পরখ করে দেখতে চান যে মানুষে যে ঘটনাটা রটিয়েছে মনিরামকে নিয়ে এটা আদৌ সত্যি কিনা। তাই সম্রাট আকবরের আদেশ অনুযায়ী একদিন মনিরামকে নিজের বাড়ি থেকে ধরে এনে সম্রাট আকবরের প্রাসাদে বন্দি করে রাখা হলো, লোকের মুখে মুখে ছড়ানো কথা পরীক্ষা করার জন্য। যথারীতি পরের দিন সকালবেলা সম্রাট আকবর ঘুম থেকে উঠে সবার প্রথমে মনিরামের মুখ দেখলেন। তারপর মনিরামকে মুক্ত করার আদেশ দিয়ে মনে মনে ভাবতে লাগলেন, দেখা যাক এবারে কি হয়, গ্রামের লোকেদের কথাটা সত্যি প্রমাণিত হয় কিনা। তারপর যথারীতি প্রতিদিনকার মতো প্রাতঃকৃত্য সেরে সম্রাট আকবর নিজের খাবার টেবিলে এসে বসলেন সকালের জল খাবার খাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ওনার এক কর্মচারী এসে খবর দিল যে সম্রাট আকবরের বেগমের নাকি প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। এক্ষুনি সম্রাট আকবরকে বেগমের কাছে যেতে হবে। বেগমের শরীর খারাপ বলে কথা, সেই মুহূর্তে সম্রাট আকবরকে বেগমের কাছে যেতেই হবে। ফলে তখন আর আকবর খাবার টেবিলে বসেও নিজের জলখাবার মুখে তুলতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গেই বেগমের কাছে ছুটলেন এবং সেখানে গিয়ে তিনি হাকিম সাহেবকে অর্থাৎ বদ্যি মশাইকে খবরও দিলেন। হাকিম সাহেব আসার পর এবং বেগমকে দেখার পর বেশ কিছু ভালো মন্দ ওষুধপত্র দেওয়ায় অল্প কিছু সময়ের মধ্যেই বেগম সুস্থ হয়ে উঠলেন। এদিকে পুনরায় জলখাবার খেতে এসে সম্রাট আকবর দেখলেন যে ওনার জলখাবার সমস্তটাই ঠান্ডা হয়ে গেছে, আর সম্রাট আকবর ঠান্ডা হয়ে যাওয়া খাবার একদমই খেতে পারেন না। যতই হোক সম্রাট বলে কথা, ফলে সেই ঠান্ডা হয়ে যাওয়া খাবারগুলো আবার গরম করতে দেওয়া হলো। এদিকে আবার গরম করে আনা খাবার সম্রাট খেতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সম্রাটের নিজের প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হয়ে গেল। সম্রাটের ব্যথার উপশম ঘটানোর জন্য আবারও হাকিম সাহেবকে তলব করা হলো। হাকিম সাহেব আবারও প্রাসাদে এসে উপস্থিত হলেন, কিন্তু পার্থক্যটা হলো এটাই যে প্রথমে তিনি বেগমের মাথা যন্ত্রণা কমাতে এসেছিলেন এবং এবারে তিনি সম্রাটের পেটের ব্যথা কমাতে এসেছেন। পেটের যন্ত্রণায় সম্রাটের অবস্থা একেবারে কাহিল হয়ে পড়েছিল। হাকিম সাহেব এসে সম্রাট আকবরকে খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন, আজকে সারাদিন ওনার পক্ষে কিছু না খাওয়াটাই হয়তো ভালো। তখন প্রায় বেলা অনেকটাই হয়ে গেছে। সম্রাট আকবর যেহেতু সকাল থেকে কিছুই খাননি, সেহেতু তিনি ব্যথায় কাতরাতে কাতরাতেই হাকিম সাহেবকে বললেন, একই হাকিম, আজকে সকালেও তো আমি কিছুই খাইনি, সকাল থেকেই তো আমি খালি পেটে রয়েছি। হাকিম সাহেব বললেন, সে কি, সকাল থেকে কিছু খাননি কেন? এই কারণেই তো আপনার পেটের ব্যথাটা শুরু হয়েছে। সম্রাট তখন সকালে কেন খেতে পারেননি সেই ঘটনাটা হাকিম সাহেবকে জানালেন। সব শুনে হাকিম সাহেব বললেন, ঠিক আছে, আমি না হয় আপনাকে ব্যথা কমানোর জন্য কোনো ওষুধ দিচ্ছি, ওইটা খেয়ে একটু বিশ্রাম নিন, তারপরে না হয় রাতের দিকে আজকে কিছু খেয়ে নেবেন। ব্যথায় কাহিল হয়ে পড়া সম্রাট আকবর তখন বললেন, ঠিক আছে, আপনি আগে আমার ব্যথাটা কমান দেখি। তখন হাকিম সাহেব সম্রাট আকবরকে কিছু ওষুধপত্র দিলেন। সম্রাট আকবর সেই সকল ওষুধপত্র খেলেন এবং একটু শুয়ে রইলেন। কিছুক্ষণ পর সম্রাট আকবরের পেটে ব্যথা কমল। তখন প্রায় বিকেল হয়ে এসেছে। এদিকে সম্রাট আকবরের প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে। যেহেতু হাকিম সাহেব বলে গিয়েছিল যে রাতের দিকে কিছু খেতে, সেহেতু রাত না হওয়া পর্যন্ত
তিনি কিছু মুখেও তুলতে পারবেন না। বিছানায় চুপটি করে শুয়ে থেকে থেকে সম্রাট আকবরের প্রচণ্ড রাগ হতে লাগলো মনিরামের ওপর। সকাল সকাল যার মুখ দেখলে নাকি সারাদিন খাবার জোটে না। সম্রাট আকবর মনে মনে ভাবতে লাগলেন, এইরকম অলক্ষণে মানুষের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরকম মানুষ বেঁচে থাকা মানে অন্যান্য মানুষদের ক্ষতি। অন্যান্য মানুষেরা না খেতে পেয়ে মরবে এরকম মানুষ বেঁচে থাকলে। এই সকল কিছু ভাবনা চিন্তা করে তখন তিনি প্রচণ্ড রাগে গজগজ করতে করতে নিজের পেয়াদাকে ডেকে পাঠালেন এবং পেয়াদাকে নির্দেশ দিলেন এক্ষুনি মনিরামকে বাড়ি থেকে তুলে এনে ফাঁসি কাটে ঝোলাতে। যেহেতু সকালবেলা মনিরামের মুখ দেখে সম্রাট আকবর সারাদিন কিছু খেতে পারেননি, সেই কারণে রাজামশাইয়ের নির্দেশ অনুযায়ী পেয়াদা তৎক্ষণাৎ আর কাল বিলম্ব না করে চলে গেল মনিরামের বাড়িতে মনিরামকে তুলে এনে ফাঁসি কাঠে ঝোলানোর জন্য। মনিরামের বাড়িতে গিয়ে তার মৃত্যুদণ্ডের খবর পেতেই মনিরাম হাত জোর করে পেয়াদাকে বলল, কেন, আমি কি করেছি? পেয়াদা তখন মনিরামকে বলল, তোমার মুখ দেখে সকালে ঘুম থেকে উঠলে নাকি তার সারাদিন আর খাবার জোটে না। এই জন্য রাজামশাই ঠিক করেছেন যে তোমার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই কথা শুনে মনিরাম কান্নায় ফেটে পড়ল। অনেক কাকুতি মিনতি করেও সে পেয়াদার হাত থেকে বাঁচতে পারল না। টানতে টানতে পেয়াদা মনিরামকে নিয়ে চলল রাজ দরবারের পথে। পথে এই মর্মান্তিক দৃশ্য চোখে পড়ল সম্রাট আকবরের স্বনামধন্য মন্ত্রী বীরবলের। বীরবল কিছুক্ষণের জন্য পেয়াদাকে দাঁড় করিয়ে মনিরামের কাছ থেকে সমস্ত ঘটনাটা বিস্তারিতভাবে শুনলেন, যে কেন তাকে এইভাবে টানতে টানতে পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মনিরাম কাঁদতে কাঁদতে বীরবলকে বললেন, মন্ত্রীমশাই আমাকে বাঁচান। রাজামশাই আমাকে এই সামান্য কারণে মৃত্যুদণ্ড দিচ্ছেন। আমার বাড়িতে স্ত্রী আছে, আমি না থাকলেও না খেতে পেয়ে মরে যাবে। আমি ছাড়া ওর আর কেউ নেই, আমাকে বাঁচান মন্ত্রীমশাই। মনিরামের এই করুণ আর্তনাদ শুনে বীরবল মনিরামকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না, কিচ্ছু হবে না। এরপর তিনি মনিরামকে পেয়াদার থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে কানে কানে কিছু একটা বলে ছেড়ে দিলেন এবং মনিরাম পেয়াদার সাথে নিশ্চিন্তেই ফিরে আসলো সম্রাট আকবরের প্রাসাদে। তারপর মনিরামকে সম্রাট আকবরের নির্দেশ অনুযায়ী ফাঁসি কাটে ঝোলানোর জন্য নিয়ে যাওয়া হলো। ফাঁসি দেওয়ার আগের মুহূর্তে মনিরামের কাছ থেকে তার শেষ ইচ্ছে সম্পর্কে জানা হলো। তখন মনিরাম বলল, আমি মৃত্যুর আগে শেষবারের মতো একবার সম্রাট আকবরের মুখ দেখতে চাই। সেখানে উপস্থিত জল্লাদ তখন বলল, এটা কখনোই সম্ভব নয়, কারণ সম্রাট আকবর এখন প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছেন। তিনি তোমার কাছে আসলে ওনার রাগ আরও বেড়ে যাবে। কিন্তু মনিরাম কিছুতেই একথা শুনল না। সে তার শেষ ইচ্ছেটাতে অনড় রইল। অবশেষে অনেক বলে কয়ে সম্রাট আকবরকে নিয়ে আসা হলো। সম্রাট আকবর মনিরামকে এসে বললেন, শুনছি নাকি তোমার শেষ ইচ্ছে হয়েছে আমাকে দেখার। তখন বললেন, হ্যাঁ সম্রাট, আপনি একদম ঠিক শুনেছেন। আচ্ছা সম্রাট, এটা কি সত্যি যে আমার মুখ দেখে আজকে সকালে আপনি উঠেছেন বলে সারাদিন কিছু খেতে পারেননি? সম্রাট তখন বেশ গম্ভীর স্বরে বললেন, শুধু আমি নই, বরং যারাই তোমার মুখ দেখে তারাই সারাদিন উপোস করে মরে। কাজেই তোমার মতো মানুষকে আমার রাজ্যে বাঁচিয়ে রাখতে পারি না। এরপর মনিরাম বলল, কিন্তু সম্রাট, আমি তো আজকে সকালে উঠে আপনার মুখ সবার প্রথমে দেখেছি এবং সেই জন্য আমি মরতে বসেছি। তাহলে এর থেকে তো এটা বলা চলে যে আপনার মুখ দেখে সকালে ঘুম থেকে উঠলে মৃত্যুবরণ নিশ্চিত। এর বিচার কে করবে তাহলে সম্রাট? এই কথা শুনে সম্রাট স্তম্ভিত হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর তিনি মনিরামকে বললেন, কথাটা তো তুমি মন্দ বলনি মোটেও। তারপর রাজামশাই সেখানে উপস্থিত জল্লাদকে নির্দেশ দিলেন মনিরামকে ফাঁসি কাঠ থেকে নামিয়ে দেওয়ার। তারপর মনিরামকে প্রাসাদে রাজার রাজসভায় নিয়ে আসার পর রাজামশাই মনিরামকে জিজ্ঞাসা করে বললেন, আচ্ছা মনিরাম, এই বুদ্ধিটা তোমার কোথা থেকে এলো আমাকে বলো তো। মনিরাম তখন হাত জোর করে রাজামশাইকে বললেন, আজ্ঞে রাজামশাই, এই বুদ্ধিটা স্বনামধন্য মন্ত্রীমশাই বীরবলের। এই কথা শুনে সম্রাট আকবর হো হো করে হাসতে লাগলেন। বন্ধুরা, কুসংস্কার থেকে নিজেকে দূরে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কুসংস্কারকে কখনোই মানুষের জীবনের থেকে বড় বলে মনে করা উচিত নয়। দ্বিতীয়ত, কুসংস্কার এমন একটা জিনিস যেটা মানুষের সাধারণ মস্তিষ্ককে বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট। তৃতীয়ত, এখনকার যুগে মানুষ কুসংস্কারে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছে যে নিজেরা পজিটিভ থাকতেই ভুলে গেছে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল
নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।